কল্পনা করুন টোকিওর একটা ছোট্ট সেলে বসে আছেন আপনি। চারপাশে মাত্র 6.5 বর্গমিটার মাপের একটা ছোট্ট জায়গা, একটা বেসিন, একটা কমোড, একটা ছোট্ট টেবিল আর একটা বিছানা। এতটুকুই আপনার পুরো দুনিয়া। প্রতিদিন সকাল 7টায় ঘুম থেকে উঠছেন, আবার 9টায় শুয়ে পড়ছেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আপনার একই রুটিন। কিন্তু সবচাইতে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? আপনি জানেন না কোন দিন আপনার শেষ দিন। ঠিকই শুনছেন, যে কোনো সকালে হঠাৎ করেই দরজা খুলে যেতে পারে। এরপর আপনাকে টেনে নিয়ে যাওয়া হবে ফাঁসির মঞ্চে। কোনো আগাম খবর নেই, কোনো প্রস্তুতির সময়ও নেই। এই হলো জাপানের মৃত্যুদণ্ড ব্যবস্থা, যাকে বিশ্ব আজ পর্যন্ত ইভিল ডিজাইন বা শয়তানের ডিজাইন বলে ডাকে। বর্তমান উন্নত বিশ্বের প্রায় সব দেশই মৃত্যুদণ্ড প্রায় বন্ধ করে দিয়েছে, কিন্তু উন্নত দেশগুলোর সংগঠনে এখনও দুটো দেশ এই নিষ্ঠুর শাস্তি বহাল রেখেছে, আমেরিকা আর জাপান। আমেরিকা অন্তত তাদের মৃত্যুদণ্ড নিয়ে খোলাখুলি কথা বলে, কিন্তু জাপান, এরা বছরের পর বছর পুরো ব্যাপারটাই গোপন রেখেছিল। 2010 পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল পুরো বিশ্ববাসীকে। এরপরেই প্রথমবারের মতো উন্মোচিত হয় জাপানের এই ভয়াবহ মৃত্যুদণ্ড ব্যবস্থার আসল চেহারা। এবার আসি একটা বাস্তব গল্পে। 26 জুলাই 2022, টামিহিরো কাতো নামের এক ব্যক্তি বসেছিল টোকিও ডিটেনশন সেন্টারের একটা সেলে। 14 বছর আগে সে 7 জন মানুষকে খুন করেছিল, আহত করেছিল আরও 10 জনকে। 2011 সালে আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। এরপর থেকে কাতো প্রতিটা সকাল কাটাচ্ছে এক অদ্ভুত আতঙ্কে। সে জানে তাকে ফাঁসি দেয়া হবে, কিন্তু কখন, কোন দিন, সেটা তাকে কেউ বলবে না। প্রতিদিন সকালে সে ঘুম থেকে উঠে ভাবে, আজই কি সেই শেষ দিন? দুপুরের খাবার খেতে খেতে ভাবে, এটাই কি আমার শেষ খাবার? কারণ জাপানে মৃত্যুদণ্ডের কয়েদিদেরকে আগে থেকে জানানো হয় না যে কবে তাদের ফাঁসি দেয়া হবে। হঠাৎ করেই যে কোনো সকালে তার দরজা খুলে যাবে, আর প্রহরীরা এসে বলবে, চলো, সময় হয়ে গেছে। মাত্র কয়েক ঘন্টা আগে নোটিশ। কিন্তু প্রশ্ন হলো, কেন এত নিষ্ঠুরতা? এখানে জাপান সরকারের যুক্তি, এতে নাকি কয়েদিদের মানসিক স্থিরতা বজায় থাকে। আগে থেকে জানালে নাকি কয়েদিরা ভয় পেয়ে আত্মহত্যা করতে পারে। অনেক মানুষ অবশ্য এটাকে ন্যায় বিচারও বলে। তাদের যুক্তি, খুনিরাও তো তাদের শিকারকে আগে থেকে তাদের মৃত্যুর সময় জানায়নি, তাই খুনিদেরকেও মৃত্যুর সময় জানানোর কোনো দরকার নেই। কিন্তু মানবাধিকার সংগঠনগুলো একে সরাসরি অমানবিক বলে। এবার শুনুন মেন্ডা সাকাই নামের এক মানুষের গল্প। এই মানুষটা পুরো 34 বছর এই অনিশ্চয়তার মধ্যে কাটিয়েছিল। 34 বছর ধরে প্রতিটা সকালে সে ভেবেছে আজই হয়তো তার শেষ দিন। 1983 সালে এসে জানা যায় আরেক ভয়ঙ্কর সত্য, সাকাই নির্দোষ ছিল, কিন্তু ততদিনে কেটে গেছে 12,410টা সকাল, সবগুলো ভয়ে আর আতঙ্কে। আরো ভয়ঙ্কর উদাহরণ হলো ইওয়া হাকামাদার কাহিনী। 2014 সালে তাকে মুক্তি দেয়া হয়, কারণ প্রমাণ জাল করা হয়েছিল। এই মানুষটা পুরো 45 বছর ডেথ রোতে ছিল, পৃথিবীর সবথেকে দীর্ঘ সময়ের ডেথ রো কয়েদি। এবার চলুন একটু গভীরে যাই। জাপানের মৃত্যুদণ্ড ব্যবস্থা কেন এত অদ্ভুত? আমেরিকায় মৃত্যুদণ্ড ইতিহাস জড়িয়ে আছে বর্ণবাদ বা সাদা চামড়া কালো চামড়ার ভেদাভেদ আর দাসপ্রথার সাথে, কিন্তু জাপানে তো জাতিগত বৈষম্য নেই। আর আসল ব্যাপার হলো, জাপানের জনগণের একটা বিশাল অংশ এই মৃত্যুদণ্ডের পক্ষে। সার্ভে করলে দেখা যায় প্রায় সব মানুষই বলে যে মৃত্যুদণ্ড থাকা উচিত। আরও মজার ব্যাপার হলো, জাপানের খুনের হার আমেরিকা এবং ইউরোপের চেয়ে অনেক কম। তারপরেও জাপানে খুনিদের মৃত্যুদণ্ড দেওয়ার হার আমেরিকার সমান। 2018 সালে জাপানে 15 জন কয়েদিকে একসাথে ফাঁসি দেওয়া হয়েছিল। এর মধ্যে 7 জন ছিল ভয়ঙ্কর অমশিরনিকিও ডোমসডে নামের এক ভয়ঙ্কর সংগঠনের সদস্য। এদের সবাইকে একই সকালে একই সাথে ফাঁসি দেওয়া হয়েছিল। কিন্তু সবচাইতে ভয়ঙ্কর পার্থক্য লুকিয়ে আছে জাপানের বিচার ব্যবস্থায়। আমেরিকায় কাউকে মৃত্যুদণ্ড দিতে হলে পুরো প্রক্রিয়াটা অনেক জটিল। প্রথমে একটা ট্রায়াল হয়, দোষী নাকি নির্দোষ, জুরির সবাইকে একমত হতে হয়। তারপর হয় আরেকটা ট্রায়াল, কি শাস্তি হবে। এরপর আবার সবাইকে একমত হতে হয়। কিন্তু জাপানে শুধু সংখ্যাগরিষ্ঠতাই যথেষ্ট। ধরুন 9 জনের একটা প্যানেল, 5 জন বলল আপনি দোষী, মৃত্যুদণ্ড পাওয়া উচিত, বাকি 4 জন বলল আপনি সম্পূর্ণ নির্দোষ, কিন্তু এত কাছাকাছি ভোটেও আপনাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। এবার আসি সেই ভয়ঙ্কর দিনের বর্ণনায়। 26 জুলাই 2022 সালের সেই সকালটা। কাতো তার সেলে বসে আছে। হঠাৎ সে খেয়াল করলো আজ দরজার বাইরে অনেক বেশি শব্দ হচ্ছে। তার বুক ধক করে ওঠে। আজই কি সেই দিন? হ্যাঁ, আজই তার শেষ দিন।
দরজা খুলে যায়। প্রহরীরা এসে তাকে নিয়ে যায় একটা প্রার্থনা কক্ষে। সেখানে একজন ধর্মীয় উপদেষ্টা তাকে শেষবারের মতো প্রার্থনার সুযোগ দেন। কাতো তার উইল লেখে, এরপর হয়তো কিছু খাবার খায় আর একটা সিগারেট। তারপর তাকে নিয়ে যাওয়া হয় আরেকটা ছোট কক্ষে। সেখানে একটা ছোট বেদি আছে। কাতো বৌদ্ধ হলে বৌদ্ধ মূর্তি থাকবে আর খ্রিস্টান হলে ক্রুশ। এখানে কারাগারের প্রধান ওয়ার্ডেন মৃত্যুদণ্ডের আদেশ পড়ে শোনান। শেষবারের মতো কাতো দেখে নীল পর্দা, যা ঢেকে রেখেছে পাশের ঘরটাকে। প্রহরীরা এগিয়ে আসে। তারা কাতোর চোখে সাদা কাপড় বেঁধে দেয়, মাথায় চাপিয়ে দেয় কালো হুড, পেছন থেকে হাতকড়া পরানো হয়, সেই সাথে হাঁটুও বেঁধে দেওয়া হয়। কাতো তখন আর কিছুই দেখতে পাচ্ছে না। তারপর তাকে নিয়ে যাওয়া হয় ফাঁসির সেই চূড়ান্ত কক্ষে। আমেরিকায় ২০ ইঞ্জেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, কিন্তু জাপানে শুধুমাত্র ফাঁসি। ঘরের ঠিক মাঝখানে মেঝেতে দুটো লাল বর্গক্ষেত্র আঁকা থাকে। এখানেই দাঁড় করানো হয় কয়েদিকে। কাতো দাঁড়িয়ে আছে, তার পায়ের নিচে একটা ট্র্যাপডোর, যা হঠাৎ করেই খুলে যাবে। এবার আসে সবচাইতে ভয়ঙ্কর অংশটা। পাশের ঘরে প্রবেশ করে ৩ জন অফিসার। তারা কাতোকে দেখতে পাচ্ছে না। তাদের সামনে ৩টা বাটন, দেখতে হুবহু একই রকম, কিন্তু রহস্য হলো এর মধ্যে দুটো বাটনে চাপ দিলে কিছুই হয় না, আর তৃতীয় বাটনটা চাপ দিলেই খুলে যাবে ট্র্যাপডোর। এখন প্রশ্ন হলো কোন বাটনটা সেই কিল সুইচ? ৩ জনের কেউই জানে না। এভাবে দায়িত্ব ভাগ হয়ে যায় ৩ জনের মধ্যে। কেউ বলতে পারবে না যে সে একাই খুনি। এত ভয়ঙ্কর এই কাজের জন্য তাদের প্রত্যেকে কত করে পায় জানেন? মাত্র ২০,০০০ ইয়েন, যা টাকায় প্রায় ১৫-১৬,০০০। ফাঁসির পুরো সময় জুড়ে কিছু কর্মকর্তা পর্যবেক্ষণ করে। মেডিকেল অফিসার পুরো ৫ মিনিট অপেক্ষা করে মৃত্যু নিশ্চিত করতে। তারপর শরীর পরিষ্কার করা হয়, পরিবারকে খবর দেয়া হয়। পরিবার চাইলে লাশ নিয়ে যেতে পারে, আর না চাইলে সরকারি ব্যবস্থায় দাহ করা হয়। কিছু বিখ্যাত কয়েদির ক্ষেত্রে ছাইও রাষ্ট্রীয় হেফাজতে রাখা হয়। অবাক করা ব্যাপার হলো ২০০৭ সালের আগে জাপান সরকার ফাঁসি দেওয়া কয়েদিদের নামও প্রকাশ করত না। সব গোপন। কাকে মারা হলো, কখন মারা হলো, কিছুই জানা যেত না। তবে বর্তমানে ১০৬ জন কয়েদি জাপানে তাদের ফাঁসির অপেক্ষায় রয়েছে। প্রতিদিন সকালে তারা উঠে ভাবছে, আজই কি সেই শেষ দিন? শেষ যাকে ফাঁসি দেওয়া হয়েছিল সে ছিল কাতো, যে আগুন লাগিয়ে ৩৬ জন নিরপরাধ মানুষকে হত্যা করেছিল। তবে এটাও আপনাকে মানতে হবে যে সাজা কঠোর না হলে জাপান হয়তো আজ এতটা শান্ত থাকতে পারত না। তাই অনেকের মতে জাপান যা করছে তা পৃথিবীর সব দেশেরই অনুসরণ করা উচিত। আপনার কি মনে হয়?